আকাশে উড়ছিল একটি যাত্রী বোঝাই বিমান, কিন্তু মুহূর্তের ভেতরেই যেন সবকিছু শেষ হয়ে গেল। এক ভয়ঙ্কর দুর্ঘটনায় বিমানটি ভেঙে পড়ে একটি নির্জন ঘন জঙ্গলে ঘেরা দ্বীপে। তাহলে কি এর ভেতরে কেউ বেঁচে গেল, নাকি প্রকৃতির খেয়ালে মুছে গেল সব? আজ আমরা জানবো এক অবিশ্বাস্য বেঁচে থাকার গল্প। একদল মানুষ আটকে পড়েছে অচেনা এক দ্বীপে, যেখানে নেই খাবার, নেই পানি, নেই কোনো আশা। চারপাশে কেবল গা ছমছমে জঙ্গল আর বিশাল সীমাহীন সমুদ্র। এই ভয়ানক পরিবেশে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তারা প্রতিটি মুহূর্তে লড়েছে বেঁচে থাকার জন্য। এই দ্বীপে প্রত্যেকটি দিন মানেই ছিল এক নতুন যুদ্ধ। ভয়, হতাশা আর অনিশ্চয়তা যেন ছায়ার মতো তাড়া করছে তাদের। এরপরেও কিভাবে তারা টিকেছিল, কিভাবে জোগাড় করেছিল সাহস, খাবার, এমনকি আশার আলো। আর শেষ পর্যন্ত এই নরক থেকে ফিরে আসার কোনো পথ কি তারা খুঁজে পেয়েছিল? আজ এই গল্প আমাদের দেখাবে জীবন যখন ঝুঁকিতে পড়ে তখন মানুষ কতটা অসম্ভব সাহসী হয়ে ওঠে, আর কিভাবে চরম দুর্দিনও টিকে থাকার জন্য জ্বলে ওঠে এক অদম্য মানসিক শক্তি। চলুন তাহলে দেখার চেষ্টা করি আমাদের আজকের ভিডিওতে। আমাদের গল্পের শুরুটা হয় এক জমজমাট ফুটবল ম্যাচ দিয়ে। এখানেই আমাদের গল্পের মূল চরিত্রদের সাথে পরিচয় ঘটে। এই টিমের সেরা খেলোয়াড় হলো সাইরন। সে হঠাৎ করে একটা দারুণ গোল করতেই ম্যাচটা জিতে যায়। তাদের এখন সেমিফাইনাল খেলার জন্য অন্য একটা শহরে যেতে হবে। এরপর প্লেনে ওঠার জন্য সবাই তৈরি হয়ে যায়। কিন্তু এদিকে আমরা দেখতে পারি সাইরনের মনটা কেমন জানি অস্থির হয়েছিল। এর কারণ হলো সে উচ্চতায় অনেক ভয় পায়। তবে এই কথাটা কেবল ওর সবচেয়ে ভালো বন্ধু আর দলের ক্যাপ্টেন অ্যান্ডি জানে। অ্যান্ডি সাইরনকে শান্ত থাকার কথা বলে। আজ ওরা সবাই একটা হেরে যাওয়া ম্যাচ জিতেছে, আর এজন্য সবার মনে খুব আনন্দ। বিশেষ করে সাইরনের প্রশংসা চলছিল, কারণ সে সবসময় দলের জন্য অনেক ভালো খেলে। আমরা এই সময় দলের দুজন মেয়ে খেলোয়াড়কেও দেখতে পাই। তাদের মধ্যে লানা হলো কোচের মেয়ে এবং অ্যান্ডির গার্লফ্রেন্ড। যদিও এর আগে সাইরনের সাথে লানার সম্পর্ক ছিল, কিন্তু ওর সঙ্গ পছন্দ না হয় লানা সাইরনের থেকে দূরে সরে আসে। এদিকে প্লেনটা আকাশে ওড়ার কিছুক্ষণ পরেই সাইরনের শরীর খারাপ হতে শুরু করে। সে ভয়ে এদিকে ওদিকে তাকাচ্ছিল, যেন কেউ ওকে দেখে না ফেলে। অ্যান্ডিওকে বারবার শান্ত থাকার কথা বলছিল। দলের ট্রেনার সাইরনকে অস্থির দেখে একটা ট্যাবলেট দেয়। সেটা খাওয়া মাত্রই সাইরন কিছুটা আরাম অনুভব করে। তবে কথায় আছে না, আপনি যে জিনিসটাকে যত বেশি ভয় পাবেন সেটাই পরের মুহূর্তে আরো বড় হয়ে আপনার সামনে আসবে। আর এখানেও ঠিক সেটাই হলো। হঠাৎ করেই প্লেনের ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে যায়। এজন্য প্লেনটা এদিকে ওদিকে দুলতে শুরু করেছিল। পাইলট অনেক চেষ্টা করলো প্লেনটাকে সামলানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত পারল না। নিমিষের মধ্যে প্লেনটা আছড়ে পড়ল একটা নির্জন দ্বীপের ভেতরে। তাদের ভাগ্য ভালো থাকায় প্লেনটা সমুদ্রের ভেতরে পড়েনি, তা না হলে হয়তো আরো বেশি খারাপ কিছু ঘটতে পারত। তবে প্লেনের পেছনের অংশটা কিন্তু আগেই ভেঙে সমুদ্রে পড়ে গিয়েছিল। আর এভাবেই সামনের দিকের যাত্রীরা এই দ্বীপে এসে পৌঁছায়। পরদিন সকালে সবার জ্ঞান ফিরে আসলে কেউ বুঝতেই পারছিল না আসলে কি হয়েছে তাদের সাথে। তারা যেন এখন সম্পূর্ণ দিশেহারা। ধীরে ধীরে সাইরন আর অ্যান্ডি সহ সবাই জ্ঞান ফিরে পায়। তারা সবাই এখন একটা নির্জন দ্বীপের ভেতর আটকে পড়েছে, যেখানে দূর দূর পর্যন্ত কোনো মানুষের অস্তিত্ব নেই। সমুদ্রের ঠিক মাঝখানে দ্বীপটি ছিল। তবে এদিকে তারা যদি এই দ্বীপের ভিতরে বাঁচতে চায়, তাহলে প্রথম জিনিসটা হলো সবার ধৈর্য ধারণ করা, আর দ্বিতীয়টা হলো মনের ভেতরে প্রবল সাহস। এরপর তারা সবাই মিলে দ্বীপে ছড়িয়ে ছিটে থাকা সব মৃতদেহ এক জায়গায় জড়ো করে। এরপর আশেপাশের ব্যাগগুলো থেকে কিছু খাবার, জল আর পাতার মতো জিনিসপত্র তারা খুঁজে পায়। ঠিক এই সময় এন্ডি আবার চলে গেল ট্রেনার কাছে, যেন কোনো সাহায্য পাওয়া যায়। যদিও সে তাদের কোনো রাস্তা দেখাতে পারেনি, কিন্তু ট্রেনার তাকে সরাসরি বলে দেয়, আমি তো শুধু একজন ট্রেনার, আমি তো আর ডাক্তার নই, আমি কারো কোনো সাহায্য করতে পারবো না। তবে হ্যাঁ, তোমাদের পাশে থাকতে পারি, সাহস দিতে পারি, কিন্তু এর বেশি কিছু আমার পক্ষে করা সম্ভব না। তাদের কথাবার্তার মাঝেই ট্রেনার দূর থেকে একটা পাহাড়ের দিকে ইশারা করে, যেখানে লানা বসে আছে। সাইরেনও ঠিক লানার পাশেই ছিল, ওকে সাহস দেওয়ার জন্য, কারণ প্লেনের পেছনের অংশে কোচও ছিলেন, আর এই দুর্ঘটনায় তার মৃত্যু হয়। সাইরন লানাকে কিছুক্ষণের জন্য একা রেখে ফিরে আসে আর জিনিসপত্রগুলো দেখতে শুরু করে। এর মাঝেই যেন হঠাৎ করে তাদের ভাগ্য খুলে গেল। ব্যাগের ভিতরে একটা মোবাইল ফোন সে খুঁজে পায়, যেটা দেখে মনে হচ্ছিল হয়তো সমুদ্রের পানিতে তা ভেজেনি। সে অ্যান্ডিকে ফোনটা দেখায়, কিন্তু অ্যান্ডি তাকে বোঝায় যে এই ফোন থাকা আর না থাকা একই কথা, কারণ তারা এখন একটা নির্জন দ্বীপের ভেতরে। এখানে মোবাইল ফোনের কোনো নেটওয়ার্ক নেই, এজন্য সে এটাকে ফেলে দিতে বলে। কিন্তু এদিকে সাইরন এই কথা শুনে রেগে যায়।
সে তো তার বাড়িতে ফিরে যেতে চেয়েছিল, কিন্তু হঠাৎ করে এই দ্বীপের ভিতরে সে আটকা পড়ে। তার ভয় হচ্ছিল সে হয়তো চিরদিনের জন্য এখানে আটকে যাবে। কিন্তু এদিকে অ্যান্ডি তাকে শান্ত করে বলে এমন কিছুই হবে না, তাদের একসঙ্গে একটা ভালো বাঁচার পরিকল্পনা করতে হবে, তবেই তারা এই জায়গা থেকে বের হতে পারবে। ঠিক তখনই অ্যান্ডি দেখতে পায় সাইরনের নাক থেকে রক্ত পড়ছে। সে দ্রুত তাকে সতর্ক করলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সাইরন যেই না নিজের পায়ে দাঁড়ালো, অমনি আবারও মাটিতে লুটিয়ে পড়ে। এই দৃশ্য দেখে অ্যান্ডি দ্রুত সবাইকে ডাক দেয়। টেনার ওকে জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল, বা অন্তত জানতে চাইলো যে আসলে ওর কি হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে কেউই বুঝতে পারল না আসলে সাইরনের কি হয়েছে। এরপর অ্যান্ডি তাদের খাবার এবং পানি বাটোয়ারা করতে শুরু করে। সে তো এই দলের ক্যাপ্টেন, আর এই সুবাদে এখানেও সে সবার লিডার হিসেবে কাজ করছে। কিন্তু খাবার এবং জিনিসপত্রগুলো দেখার পর তার মনে হলো এই খাবারগুলো হয়তো তাদের বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট নয়। এজন্য তাকে সবকিছু খুব সাবধানে ব্যবহার করতে হবে, যেন তাদের অনেক দিন পর্যন্ত চলে। এদিকে আবার বেটার আর সিমন প্লেন থেকে পড়ে যাওয়া কিছু ব্যাগ নেওয়ার জন্য সমুদ্র যায়, যার ভেতর থেকে কিছু খাবারও পাওয়া যায়। কিন্তু ঠিক তখনই সেখানে একটি হাঙর চলে আসে। হাঙরের ভয়ে বেটার সিমনকে রেখেই বাইরে চলে যায়। সিমনও সেখান থেকে দ্রুত বাইরে আসার চেষ্টা করে। এর ফলে তাদের দুইজনেরই কিছু হয় না, কিন্তু এই দুজনের বোকামির কারণে প্রায় 1 মাসের খাবার সমুদ্রে ভেসে যায়। এই দুর্ঘটনার পর তারা বাইরে এলে দুজনের মধ্যে প্রচণ্ড ঝগড়া শুরু হয়। ঠিক সেই সময় অ্যান্ডি এসে তাদের থামায় আর তাদের বোঝায় তোমরা এসব কি করছো, এভাবে নিজেদের মাঝে ঝগড়া করলে কি এখানে বেঁচে থাকতে পারবে? আমাদের পরিস্থিতি তোমরা বোঝার চেষ্টা করো, আমরা এখনো একটা দল। তবে এদিকে বিটার সব দোষ সিমনের উপর চাপালো। তবে শেষ পর্যন্ত অ্যান্ডি দুজনকে শান্ত করে, কারণ তারা এই কাজ করার পরে পরিস্থিতি আরো খারাপ হয়ে গিয়েছিল। এজন্য সে তাদের দুইজনকে একদিন খাবার ছাড়া থাকতে বলে। এটাই ছিল তাদের দুইজনের শাস্তি। এরপর তারা এখন সেই জায়গায় কিছু তাঁবু তৈরি করেছে, যেখানে তারা রাত কাটাতে পারবে। এভাবে করে 3 দিন কেটে যায়, আর সময়ের সাথে সাথে তাদের খাবার আর জল দুটি কমে আসছিল। এই পরিস্থিতিতে কাউকে না কাউকে নিজের জীবন দিতে হবে। এর মানে হলো যদি কেউ এখানে মারা যায়, তাহলে তার শরীরের মাংস দিয়ে তাদের আগামী দিনগুলো চলতে পারে। বেঁচে থাকার জন্য এছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না, সে তাদের যতই ঘনিষ্ঠ বন্ধুদের মৃতদেহ হোক না কেন। এদিকে আবার অ্যান্ডি এই সময় কাঠ দিয়ে একটা বড় হেল্প সাহায্য চিহ্ন তৈরি করেছে, যেটা এখন তাদের খুবই জরুরি। 3 দিন পার হওয়ার পরে অবশেষে সাইরনের জ্ঞান ফিরে আসে। ওকে সুস্থ দেখার পর সবাই খুশি হয়, বিশেষ করে অ্যান্ডি, কারণ সাইরন ছিল ওর একমাত্র ভরসা। সে পাশে থাকলে অ্যান্ডি সাহস পায়। এরপর তারা দুইজন কথা বলতে শুরু করে। অ্যান্ডি ওকে জানালো যে এখন পর্যন্ত কি কি ঘটেছে, আর সেই সাথে বলে যে খাবার আর মাত্র 5 দিনের জন্য আছে, এরপর তাদের কিছু একটা করতে হবে। এ কথা শোনার পর সাইরন বলল কয়েকদিনের ভেতরেই তাদের নেওয়ার জন্য কেউ না কেউ আসবেই, এ নিয়ে চিন্তা করার কিছু নেই। অ্যান্ডি তাকে জানায় যে তাদের ভিতরে 2 জন আহত মানুষ আছে, যারা হয়তো কিছুদিনের মধ্যেই মারা যাবে। তারা যে খাবার খাচ্ছে এটা একরকম নষ্ট হচ্ছে। এর জন্য অ্যান্ডি ভাবছিল তাদের খাবার দেওয়া বন্ধ করে দেবে, কিন্তু সাইরন এতে রাজি হয় না। এর পরের দৃশ্যে আমরা আহত 2 জনদের মধ্যে একজনকে দেখতে পাই, যার পা অলরেডি পচে গেছে। সাইরন তার ক্ষত পরিষ্কার করার জন্য অ্যান্ডির কাছে জল চায়, কিন্তু অ্যান্ডি দিতে অস্বীকার করে, কারণ এতে করে কোনো লাভ হবে না, শুধু শুধু তাদের জলগুলো নষ্ট হবে। কিন্তু সাইরনের এই কথা পছন্দ হয়নি, এজন্য সে তার নিজের ভাগের জলগুলো দিতে চাইল, এমনকি যদি তাকে একদিন তৃষ্ণার্ত থাকতে হয় তারপরেও, কারণ সেই লোকটির যত্ন নিতে চায় এবং তাকে এভাবে মরতে দিতে সে পারে না। সেই রাতে অ্যান্ডি সবার সাথে একটা মিটিং করে। এই মিটিংয়ের ভেতরে সে সবাইকে বলে তাদের আহতদের মরতে দিতে হবে, অন্যথায় তারা সবাই মারা যাবে। যদি খাবারগুলো দ্রুত শেষ হয়ে যায়, তাহলে তারা আগামী দিনগুলোতে না খেয়ে মারা যাবে। অর্ধেকের বেশি মানুষ অ্যান্ডির কথায় একমত হয়েছে। ঠিক এই সিদ্ধান্তের পর পরের দিন থেকে তারা 2 জন আহতদেরকে খাবার দেওয়া বন্ধ করে দেয়। এর কারণে 2 দিন পর একজন ব্যক্তির মৃত্যু ঘটে, আর অ্যান্ডি নিজেই তাকে দাফন করতে নিয়ে যায়। এভাবে করে আরো কয়েকদিন কেটে গেল, আর একদিন গোসরির জঙ্গলে টয়লেট করতে গিয়ে দেখতে পায় সামনে আরেকটি দ্বীপ রয়েছে, যা তাদের খুবই কাছাকাছি। অ্যান্ডি সিদ্ধান্ত নেয় যে তাদের সবাইকে সেখানে যাওয়া উচিত, কারণ এই দ্বীপে তো তেমন কোনো খাবার নেই। হয়তো সেই দ্বীপের ভেতরে গেলে তারা কোনো খাবারের সন্ধান পেতে পারে। সে তার আরও 3 জনকে সঙ্গে নিয়ে সেই দ্বীপের ভিতরে যায়, যার মধ্যে তার ভাইও ছিল। সবাই সেখানে পৌঁছালে খাবারের সন্ধানে নেমে পড়ে, কিন্তু এদিকে আমরা দেখতে পারি দ্বীপটা কেমন জানি একটি অদ্ভুত রকমের ছিল, কারণ সেখানে সব জায়গায় অনেকটাই অন্ধকার। এদিকে আমরা টেইনার আর সাইরনকে দেখি, যারা নিজেদের মধ্যে কথা বলছিল। টেনার বলল সে সকালে জঙ্গলের খাবার খুঁজতে গিয়েছিল, এই সময় সে এই জিনিসটা পেয়েছে, কিন্তু এটা খাওয়া যাবে না, কারণ এটা ছিল বিষাক্ত। তাদের কাছে এখন খাবারও শেষ হয়ে গেছে, এর মানে হলো তারা আর কিছুদিন মাত্র বেঁচে থাকতে পারবে, এরপর একে একে সবাই মারা যাবে।
কিন্তু সাইরন ওকে বোঝায় যে এমন কিছুই হবে না, তারা আবারও বেঁচে বাড়িতে ফিরতে পারবে, তাকে শুধু সবার সাহস বাড়াতে হবে। কথা বলার পর সে আবারও নিচে নেমে আসে, কিন্তু ওর নিচে নামার কিছুক্ষণ পরেই ট্রেনার উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এরপর সাইরন ওকে বাঁচানোর জন্য জঙ্গলে নেমে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সে আর এই দুনিয়ার ভিতরে বেঁচে নেই। হয়তো ট্রেনার তার এই কষ্টদায়ক মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চেয়েছিল, এর জন্য সে নিজের জীবন নিজেই নিয়ে নিয়েছে। অন্যদিকে সেই দ্বীপের ভিতরে অনেক খোঁজাখুঁজির পরেও ওই লোকেরা কিছুই পেল না, যার কারণে তারা আবারও ফিরতে শুরু করে। কিন্তু ঠিক তখনই অ্যান্ডির ভাই একটা খাদে পড়ে যায়, আর সেই সাথে কিছু কাঁটাতারে তার পা আটকে গেল। সে নিজেকে সেখান থেকে বের করার চেষ্টা করলেও এতে কোনো কাজ হয়নি। আসলে এই গর্তটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটা বাংকার, আর তার আশেপাশে কিছু মাইনও পাতা আছে, যার উপরে তার একটা পা অলরেডি পড়ে গেছে। সে মনে করে হয়তো এই মাইনগুলো অনেক পুরনো, এজন্য হয়তো এখন আর কাজ করবে না, এজন্য সে নিজের পা আবারও সরিয়ে নেয়। কিন্তু এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। নিমিষের ভেতরে এসে মাইন ফেটে যায়, আর ওর পা দুটি আকাশে উড়ে গেল। শুধু তার শরীরের উপরের অংশটা বেঁচে থাকে। সবাই দ্রুত ওর দিকে ছুটে আসে। এদিকে অ্যান্ডি যখন তার ভাইয়ের এমন অবস্থা দেখতে পায়, সে ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়ে। সন্ধ্যা হওয়ার পরে সবাই নিজেদের দ্বীপে আবার ফিরে আসে, যেখানে সাইরন তাদের ট্রেনারের মৃত্যুর কথা তাদের জানায়। ঠিক তখনই অ্যান্ডির নিজের বানানো নিয়মের কথা মনে পড়ল, আর ঠিক সেই কারণেই সে তার নিজের হাতেই তার ছোট ভাইকে মৃত্যুর কোলে ঠেলে দিল। তাকে খাবার দিয়ে তারা তাদের নিজেদের বাকি খাবার নষ্ট করতে চায় না। তবে এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম নিজের ভাইয়ের মৃত্যুর পর অ্যান্ডি অনেকটাই বদলে গেছে। সে প্রতিটা মুহূর্তে কেবল তার মৃত ভাইকেই সব জায়গায় দেখছে, যে তাকে বলছিল, কেন তাড়াতাড়ি সেখানে গিয়ে তাদের মেরে ফেলছিস না, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। যে বন্ধুরা একসময় একে অপরের জন্য জীবন দিতে পারত, আজ তারাই একে অপরের জীবন কেড়ে নেওয়ার শত্রু হয়ে গেছে। এরপর এভাবেই গল্পটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একদিন সেই লোকেরা একটা ভেলা খুঁজে পায়, যেটা হয়তো সমুদ্রের মধ্যে দিয়ে ভেসে তীরে এসেছিল। এটা দেখার পর সাইরন বলল যে তারা এই ভেলা দিয়ে একটা বড় ভেলা তৈরি করতে পারবে, যার সাহায্য নিয়েই তারা সবাই এই জায়গা থেকে বের হতে পারবে। কিন্তু ফিউনিস আর স্টিফেন এই কথায় রাজি হলো না, কারণ তাদের মনে হচ্ছিল এমনটা করে তারা এই শেষ আশাকেও নষ্ট করে ফেলতে পারে। এর জন্য যখন সবাই এদিক ওদিক ছিল, তখন তারা ঠিক গোপনে সেই ভেলাটি চুরি করে আর সেখান থেকে চলে আসে। যদিও বাকি সবাই তাদের দুইজনকে পেছন থেকে ধাওয়া করেছিল, কিন্তু ততক্ষণে তারা অনেকটা দূরে চলে গেছে। সেখান থেকে ফিরে আসার পর সাইরন এই ভেলার দায় নিজের কাঁধে নিয়ে নেয়, কারণ সেই তো একমাত্র ছিল যে এই ভেলা বানানোর অনুমতি দিয়েছিল। কিন্তু এখন তো আর আফসোস করে কোনো লাভ নেই, এর জন্য তারা সেখানে চলে গেছে। তবে এদিকে তাদের সবার মনে হচ্ছিল তারা হয়তো বেশি দূর যেতে পারেনি। তাদের কাছে পান করার মতো জল বা কোনো খাবারও নেই। যদি তারা এখানে থাকতো, অন্তত আরো কিছুদিন বেঁচে থাকতো। তবে এরপরে ধীরে ধীরে আমরা জানতে পারবো তাদের এই সিদ্ধান্ত নেওয়া ভুল ছিল না সঠিক। এদিকে আর্মি আবার দেখতে পারে সিমন জঙ্গলে খাবার খাচ্ছে। এতে সে বুঝতে পারলো যে সিমন খাবার চুরি করে এখানে লুকিয়ে লুকিয়ে খায়। সিমন তাকে দেখা মাত্রই সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু একটু সামনে যাওয়ার পরেই বাকি সবাই তাকে ধরে ফেললো, আর এর সাথেই তাকে অনেক মারধরও করে। ঠিক তখনই সাইরন আর অ্যান্ডি সেখানে আসে। অ্যান্ডি যখন এই কথা জানতে পারে, তখন নিমিষেই তার মাথায় রেগে ফেটে যায়, কারণ ওর ভাই খাবার খুঁজতে গিয়ে নিজের জীবন হারিয়েছে, আর সিমন এখানে খাবার চুরি করে খাচ্ছে। এটা তো কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। সে তার হাতে ছুরি নিয়ে তাকে মারার জন্য এগিয়ে যায়। ঠিক তখনই সাইরন আর অন্য কিছু লোক এসে তাকে থামায়। এই হাতাহাতির মধ্য দিয়ে হঠাৎ করে ছুরিটা সাইরনের গলায় এসে লেগে যায়, আর ছুরির আঘাত পেয়ে সে সেখানেই মারা যায়। এই দৃশ্য দেখে ইভা খুব হতাশ হয়ে গেল। নিমিষের মধ্যেই তাদের সাথে এটা কি ঘটে গেল। এর খানিকটা সময় পর অ্যান্ডি তার ভুলের জন্য সবার কাছে ক্ষমা চায়, এবং সেই সাথে সবাইকে জানায় এখন সে অন্য দ্বীপে যাচ্ছে কিছু খাবার খোঁজার জন্য। এখানে থাকলে তারা কিছুই খুঁজে পাবে না। তার সাথে লানা আর আরো দুজন যেতে রাজি হয়, আর এ কারণে তাদের সাথে তারা অর্ধেক খাবার নিয়ে নেয়। এখন এখানে কেবল দুইজন লোক রয়ে গেছে, ইভা এবং সেই আহত ব্যক্তি। আহত লোকটি কিছু ঝোড়ো হাওয়ার মধ্যে বোতল কেটে বাঁধছিল, যাতে করে গাছের পাতায় জমা জল যদি নিচে পড়ে তাহলে বোতলে এসে জমা হবে, আর এর মাধ্যমে তারা কিছু জলও পাবে। তাহলে ভাবুন তো, সামনে সমুদ্র থাকা সত্ত্বেও তারা তৃষ্ণার্ত, তাদের ঠোঁট শুকিয়ে যাচ্ছে। এদিকে অ্যান্ডি অনেক চেষ্টা করার পরেও কিছু খুঁজে পায়নি। সে মাছ ধরার অনেক চেষ্টা করলেও কিন্তু প্রতিবারের মতোই সে ব্যর্থ হয়ে যাচ্ছিল, যার কারণে সে খুব হতাশ হয়ে পড়ে, আর সেই সাথে সে অনেকটা রাগান্বিত হয়ে পড়েছিল।
তার আচরণ আগের তুলনায় অনেকটাই বদলে গেছে। এরপর একদিন সাইরন ঘুম থেকে উঠলে জানতে পারে যে কেউ তার জল চুরি করে খাচ্ছে, আর এটা নিশ্চয়ই অন্য দলের কাজ হবে। এজন্যই সে ওই দ্বীপে গেল অ্যান্ডির সাথে কথা বলার জন্য। অ্যান্ডির অবস্থা তখন খুব খারাপ হয়ে পড়েছে। সেখানে যাওয়ার পর সাইরন তাকে ফিরে আসার প্রস্তাব দিল, আর তাকে বলল এভাবে থাকলে হয়তো তাদের খাবার জল চুরি হয়ে যেতে পারে। সাইরনের কথায় অ্যান্ডি কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এজন্য সেখান থেকে ফিরে এসে সাইরন তার লোকদের জানায় তাদের সব সময় সতর্ক থাকতে হবে। অ্যান্ডি অবশ্যই আবার এখানে আসবে তাদের মারতে, যাতে করে তাদের খাবার চুরি করতে না পারে। এজন্য সবাই এখনই লুকিয়ে পড়ো। সাইরনের কথাই সবাই লুকিয়ে পড়ে। ঠিক পরের দিন আমরা অ্যান্ডিকে দেখি সে প্রতি মুহূর্তে কেবল তার মৃত ভাইকেই দেখছিল, যে তাকে সবসময় বলছে কেন তুমি এখনই গিয়ে তাদের মেরে ফেলছো না, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। যে বন্ধুরা একসময় একে অপরের জন্য জীবন দিতে পারতো, আজ তারাই একে অপরের জীবন কেড়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। রাত অনেকটা গভীর হয়ে আসলে সাইরন সেই দ্বীপের ভিতরে চলে আসে, যেখানে সে জানতে পারল যে লানা কেবল অজ্ঞান হয়েছিল। আর ঠিক সেই কারণেই সে লানাকে নিয়ে আবারও সে তার নিজের দিকে আসতে থাকে। কিন্তু ততক্ষণে অ্যান্ডির সঙ্গীরা তাদের কাছে পৌঁছে গিয়েছিল, আর একে একে তাদের সব সঙ্গীকে মারতে শুরু করে। কিন্তু ঠিক ততক্ষণে রায়ান তাদের দিকে ফ্লেয়ার ছুড়ে দেয়, যার কারণে তাদের ভিতরে থাকা ডাক মারা গেল। কিন্তু ততক্ষণে মার্টিন সেখান থেকে কোনোভাবে পালিয়ে যায়। অ্যান্ডি সাইরনের সমস্ত জিনিসপত্র পুড়িয়ে দেয়, আর সাইরনকে আবারও খোঁজার চেষ্টা করে। কিন্তু এদিকে ঠিক তখনই রায়ানের জীবন তার হাতে ধরা পড়ল। রায়ানের জীবনকে ঢাল হিসেবে ব্যবহার করে সে সাইরনকে বাইরে আসতে বাধ্য করে। এরপর তাদের দুইজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়, যেখানে লানা, রায়ান এবং মার্টিন সবাই দাঁড়িয়েছিল, কারণ সবাই জানতো যে কেউ কিছু করলে নিজের জীবন হারাবে। এখন তারা দুইজন অনেক বাজেভাবে মারামারি করছিল। ঠিক তখনই আমরা একটা হেলিকপ্টারের শব্দ শুনতে পেলাম। জি হ্যাঁ, তাদের বাঁচানোর জন্য দুটো হেলিকপ্টার এখানে এসেছে। কিন্তু এদিকে আমরা দেখতে পাই অ্যান্ডি সেই হেলিকপ্টারগুলো দেখে জঙ্গলের দিকে পালিয়ে যাচ্ছিল। কিন্তু ঠিক অ্যান্ডি বাদে বাকি সবাইকে হেলিকপ্টার দিয়ে বাঁচিয়ে নেওয়া হয়। তখন সবাই খুব খুশি ছিল। তখন তাদের জিজ্ঞাসাবাদ করা হলো যে আর কেউ এখানে জীবিত আছে কিনা। সাইরন তখন বলল না, শুধু আমরা এখানে বেঁচে আছি, আমাদের ছাড়া এখানে বাকি আর কেউ নেই। অর্থাৎ এর মানে হলো অ্যান্ডিকে তাহলে এখন তার পুরো জীবন এই দ্বীপের ভিতরেই কাটাবে। কিন্তু তাহলে এখন প্রশ্ন হলো অ্যান্ডি এমনটা কেন করলো? হয়তো সে তার ভাইকে এইভাবে ফেলে যেতে পারেনি, অথবা হতে পারে তার ভাইয়ের মৃত্যু তার মনে এত গভীর প্রভাব ফেলেছিল যে সে নিজের উপর তার নিয়ন্ত্রণ হারিয়েছে। তবে এখন আমাদের মনের মাঝে একটা প্রশ্ন থেকেই যায়, এই হেলিকপ্টারগুলো কিভাবে এখানে আসলো? তাদেরকে এখানে কেউ খবর দিয়েছিল? আসলে এর আগে যে দুইজন এখান থেকে বোট নিয়ে পালিয়েছিল, সমুদ্রের মাঝে তাদের একটি জাহাজ দেখতে পায়, আর তারাই তাদের সঙ্গীদের সম্পর্কে তাদেরকে জানায়। অর্থাৎ আমরা বুঝতে পারলাম তাদের চলে যাওয়ার সিদ্ধান্তটাই পুরোপুরি ঠিক ছিল, যার পর তাদের বাঁচানোর জন্য এই লোকেরা এখানে আসে। আর এই দৃশ্যের মধ্য দিয়েই মুভির গল্পটি শেষ হয়ে যায়। তাহলে কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? অবশ্যই কমেন্ট করে আপনার মতামত সবাইকে জানাতে পারেন।